টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই যে প্রশ্ন এবং তার উত্তরের সেটটি তৈরি করা হয়েছে, এটি নতুন হোলিস্টিক নাম্বার বিভাজন অনুসারে তৈরি করা হয়েছে। তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। সিলেবাসে তোমাদের যেটা রয়েছে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, প্রাণ ভরিয়ে গানটা রয়েছে, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথচলিত, একটি চড়ুই পাখি, বই পড়ার কায়দা কানুন, এগুলো রয়েছে সিলেবাসে। আর যেটা ছোটদের পথের পাঁচালী অর্থাৎ সহায়ক পাঠ্যে রয়েছে প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় 7 থেকে 39 পাতা। ব্যাকরণ ও নির্মিতি ক্ষেত্রে রয়েছে দল, প্রথম অধ্যায় দল, আর দ্বিতীয় অধ্যায় ধ্বনি পরিবর্তনের কারণ ও ধরা, এগুলো তোমাদের সিলেবাসে থাকবে। এবার দেখো তোমাদের মাস ডিস্ট্রিবিউশনটা কেমন করে হবে। তোমরা প্রথমে দেখো গদ্য থেকে তোমরা এমসিকিউ পাবে 2টো, 1 নম্বর প্রশ্ন থাকবে 2টো, 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো, মোট থাকবে 8 নম্বর। কবিতা থেকে তোমাদের এমসিকিউ থাকবে 2টো, 1 নম্বর প্রশ্ন 2টো, 2 নম্বর প্রশ্ন 2টো, মোট 8 নম্বর। ব্যাকরণ থেকে 4টে এমসিকিউ, 6টা 1 নম্বর প্রশ্ন থাকবে, মোট 10 নম্বর থাকবে। আর সহায়ক পাঠ থেকে আমাদের 4টে 1 নম্বর প্রশ্ন থাকবে। এভাবে মোট 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। আচ্ছা, এরপরেও আমি তোমাদের জন্য একটা এক্সট্রা প্রশ্ন নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তর পর্ব। নিচের প্রশ্নগুলি উত্তর বেছে নিয়ে লেখো। 1 গুণ 8 সমান 8। বাঘের বিক্রম সম মাঘের হিমানি। চিঠি গদ্যাংশে উল্লিখিত পংক্তিটির কবি হলেন কৃত্তিবাস ওঝা, জয়দেব, ভারতচন্দ্র নাকি কমলাকান্ত চট্টোপাধ্যায়। উত্তর হচ্ছে ভারতচন্দ্র। তারপর প্রশ্ন, দাদু যেন কেমন, দাদুকে কেমন মনে হয়েছে তার কারণ? ক, কথা বলতে পারে না, খ, চশমা ছাড়া দেখতে পায় না, গ, লাঠি ছাড়া হাঁটতে পারে না, ঘ, সবুজ জামা চায় না। উত্তর হচ্ছে চশমা ছাড়া চোখে দেখে না। পরের প্রশ্ন, ভারতবর্ষ শব্দটিতে দলের সংখ্যা 3টি, 4টি নাকি 5টি নাকি 2টি? উত্তর হচ্ছে 4টি। পরের প্রশ্ন, কোরিয়া থেকে কইরা থেকে করে এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো অপিনিহিতি, সমীহবন নাকি স্বরসঙ্গতি নাকি অভিশ্রুতি? উত্তর হচ্ছে অভিশ্রুতি। পরের প্রশ্ন, শঙ্কা যেখানে নেই সেখানে কি হতে পারে? অপশন দেখা আছে ভরাডুবি, জাহাজডুবি, নৌকাডুবি নাকি মৃত্যু। উত্তর হচ্ছে জাহাজডুবি হতে পারে। পরের প্রশ্ন, পাহাড় ছিল কোথায় মাথা তুলে? জলের ওপর মাথা তুলে নাকি জলের তলায় মাথা তুলে নাকি জলের ধারের ডাঙায় মাথা তুলে নাকি নদীর পাশে? উত্তর হচ্ছে জলের তলায় মাথা তুলে। পরের প্রশ্ন চলে যাবো 1.7। 4 জনে পথ চলতে লাগলাম আমরা, দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে, আনন্দ করতে করতে, আছাড় খেতে খেতে নাকি খুব সাবধানের সঙ্গে? উত্তর যেটা হবে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে। পরের প্রশ্ন, কোন শব্দটিতে অন্তঃস্বরলোপ ঘটেছে? ভিতর নাকি বানর নাকি জানালা নাকি ভাত? উত্তর হচ্ছে ভাত। পরের প্রশ্ন চলে যাব, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল? উত্তর লিখবে বনভোজনের বেশিরভাগ সামগ্রী বাঁদরের দল সাবার করেছিল। নেক্সট, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উত্তর লিখবে এখানে উভয় সেনাপতি বলতে আরব সেনাপতি ও মুর সেনাপতির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বিদ্যাসাগরকে নিয়ে লেখা মধুসূদনের একটি সনেটের উল্লেখ করো। উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা মধুসূদনের সনেট হল পণ্ডিত প্রবর শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, গাছেরা কিভাবে দাঁড়িয়ে থাকে? উত্তর লিখবে গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে কারণ তারা মানুষের মতো চলতে পারে না। পরের প্রশ্ন, পলাশের ঝোপে কবি কি দেখেছেন? উত্তর লিখবে কবি পলাশের ঝোপে হঠাৎ পুলকে উল্লসিত ময়ূরের কত্থক নাচ দেখেছেন। নেক্সট, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? উত্তর লিখবে দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেতে গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল?
উত্তর লিখবে বৃদ্ধ পাঠানের ডেরা ছিল বাংলাদেশের বরিশাল জেলার বন্দর অঞ্চলের পটুয়াখালীতে। পরের প্রশ্ন, তারাপদ রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর লিখবে তারাপদ রায় 1936 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, ক্রিয়ার কাল নির্ণয় করো। চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরে বাসা বাঁধে। উত্তর হচ্ছে নিত্য বর্তমান কাল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যার আগে বলে রাখি, যেহেতু এবার তোমাদের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তো তোমাদের কাছে এই ব্যাপারটা নতুন, এই জন্য আমি বাংলার 5 থেকে 6টা সেটের প্রশ্ন, এছাড়া রায় মার্টিনের প্রশ্ন এবং উত্তর আমি করিয়ে দিচ্ছি। সেগুলো দেখার জন্য তোমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এরপরে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা তোমরা কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের স্কুলের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে ভুলবে না। পরের প্রশ্ন, অপুর চেহারার বর্ণনা দাও। উত্তর লিখবে ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারা, তার বয়স হচ্ছে 6 থেকে 7 বছর। এবার দেখো 11 নম্বর, দল কাকে বলে? উত্তর লিখবে বাকযন্ত্রের স্বল্পতম সময়ে কোনো শব্দের যেটুকু উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে। নেক্সট, মুক্তস্বর কি? উত্তর লিখবে যে দলের শেষে স্বরধ্বনি থাকে বলে এদের উচ্চারণ প্রলম্বিত হয় তাকে মুক্তস্বর বলে। 13, শব্দের শুরুতে ব্যঞ্জনাগম ঘটেছে এমন একটি উদাহরণ দাও। উত্তর লিখবে আম থেকে বাম। নেক্সট, স্বরাগম বলতে কি বোঝো? উত্তর লিখবে শব্দের আদি, মধ্যে বা অন্তে সংযুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে, পরে বা মধ্যে একটি স্বরধ্বনির অনুপ্রবেশ ঘটিয়ে উচ্চারণ হ্রাস করার প্রক্রিয়াকে স্বরাগম বলে। নেক্সট, নিশ্চয়ের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি, 2 গুণ 4 সমান 8। প্রথম যে প্রশ্ন দেখে নাও কি আছে। কি বিচিত্র এদেশ, বক্তার চোখে এদেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উত্তর লিখবে বক্তা অর্থাৎ গ্রিক বীর সেকেন্দার তার সেনাপতিকে বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের সৌন্দর্যের বর্ণনা করেছে। তিনি বলেছেন, দিনের বেলা তীব্র সূর্যের তাপ নীল আকাশ পুড়িয়ে দেয়, আর রাত্রে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নায় আকাশ ভরে যায়। আবার অমাবস্যার রাতে যখন উজ্জ্বল নক্ষত্রের আলোয় আকাশ ঝলমল করে, বর্ষায় ঘন কালো মেঘ, বজ্রের গর্জনে আকাশ ভরে যায়, সেকেন্দার তখন বিস্ময়ে চেয়ে থাকেন। অভ্রভেদী তুষার আবৃত পাহাড়ের স্থিরভাবে দাঁড়িয়ে থাকা, বিশাল নদ নদীর ফেনিল উচ্ছ্বাস, মরুভূমির তপ্ত বালুরাশি, সুবিশাল বৃক্ষরাশি বিদেশি সেকেন্দারের মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। নেক্সট দেখো, বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলতে চেয়েছেন? উত্তর লিখবে আলোচ্য কবিতা বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা। এই কবিতা আসলে আমাদের আবেগী মানব হৃদয়কে বাস্তবের আয়নার সামনে যেন দাঁড় করিয়ে দেয়। জীবনের বাস্তব অনেক বেশি সহজ, দুঃখ সুখ আসলে এই জীবনের দুটো দিক, তাই উভয় ক্ষেত্রে মন যেন সেই সত্যকে গ্রহণ করতে পিছপা না হয়। তাই বোঝাপড়ার কথা এই কবিতায় কবি ব্যক্ত করেছেন। পরের প্রশ্ন, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো? উত্তর লিখবে এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে। মূর সেনাপতির দিগ্ভ্রম হওয়ায় তিনি শত্রুপক্ষের শিবিরে পৌঁছে গিয়েছিলেন এবং আশ্রয় প্রার্থনা করেছিলেন। নেক্সট দেখো, মাছের কালিয়া নয় মাছের হালুয়া, কিভাবে এমন ঘটনা ঘটল? উত্তর লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা পেলার কাঁধে মাছের কালিয়া বানানোর গুরুদায়িত্ব দিয়েছিলেন, কিন্তু আনকোড়া পেলা জীবনে প্রথমবার রান্না করতে গিয়ে কড়াইতে তেল ঢেলে সেই ঠান্ডা তেলেতেই সব মাছ একসাথে দিয়ে দিয়েছিল, ফলত সমস্ত মাছ একসাথে জড়িয়ে তৈরি হলো মাছের হালুয়া। পরের প্রশ্ন, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন? উত্তর লিখবে তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত হয়েছে। চতুর অর্থাৎ চালাক। চড়ুই পাখি নিজেই নিজের সুবিধা মতো সবকিছু করে। সে বোঝে বাসা তৈরি করা সহজ নয়, বেশ কঠিন ও কষ্টকর, ইচ্ছে করলেই করা যায় না। নিজের দিকটা বজায় রেখে চড়ুই পাখিটি এমন ভাব প্রকাশ করে যেন তার উপস্থিতি ছাড়া কতকের সবকিছু অচল, বরং সে আছে বলেই সবকিছু স্বাভাবিক স্বচ্ছন্দ। চড়ুই পাখির এই ভাবনা থেকেই কতক তাকে চতুর বলেছেন। পরের প্রশ্ন, কেন কর্ণের চরিত্র সবচেয়ে বেশি ভালো লাগতো? উত্তর লিখবে মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগতো। ইহার কারণ কর্ণের উপর তাহার কেমন একটা মমতা হয়। রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়াছে, এক হাতে প্রাণপণে সেই চাকা হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছে সেই নিরস্ত্র অসহায় বিপন্ন। কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন।
কর্ণকে অর্জুন খুব অন্যায়ভাবে মেরেছে, এরকম মনোভাবে তার মনের মধ্যে জন্মেছিল। এবার দেখো, তোমাদের যেহেতু এবার হলিস্টিক প্যাটার্নে তোমাদের সমস্ত নাম্বার বিভাজন চেঞ্জ হচ্ছে, তার জন্য কোনো কোনো স্কুলে 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। সে 5 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। দেখো 4 দাগে কি আছে, নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি। 5 গুণ 1 সমান 5। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেওয়ার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে? একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো। দেখো এর উত্তরটা তোমরা কি লিখবে একবার দেখে নাও। এখানে ডিসপ্লে হচ্ছে উত্তরটা, আমি আর পড়ছি না, উত্তরটা পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। এটা ভালো করে তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে লিখে ফেলো, ঠিক আছে? এই উত্তরটা লিখবে। পরের যে প্রশ্ন দেখো 4.2, টেনিদার মতো আরো কয়েকটি দাদা চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায়, এরকম 3টি চরিত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করো। উত্তর লিখবে টেনিদার মতো আরো কয়েকটি দাদা চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায়, সেগুলি হলো সত্যজিৎ রায়ের ফেলুদা, প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা, বুদ্ধদেব গুহর ঋজুদা। ফেলুদা পয়েন্ট করবে। যে লিখবে সত্যজিৎ রায়ের একটি অমর সৃষ্টি হলো ফেলুদা। ফেলুদা একটি ধারালো মেধাসম্পন্ন সাহসী চরিত্র। বিপদের মধ্যে ধৈর্য স্থির রাখা চরিত্রটির বৈশিষ্ট্য। নানা জটিল সমস্যার সমাধানে তিনি সিদ্ধহস্ত। কিশোরদের সাথে সাথে বয়স্কদের কাছেও চরিত্রটি খুব জনপ্রিয়। তীক্ষ্ণ বুদ্ধি না থাকলে যে গোয়েন্দা হওয়া যায় না, এই চরিত্রটি তার প্রমাণ বহন করে। ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের কিশোর সাহিত্যের একটি মজাদার চরিত্র ঘনাদা। মজাদার কথা হলো এবং মাঝে মাঝে অদ্ভুত আচরণের জন্য চরিত্রটি একসময় কিশোরদের মনে খুব জনপ্রিয় ছিল, কিন্তু বর্তমানে এই চরিত্রটির প্রতি কিশোরদের তেমন আকর্ষণ নেই। ঋজুদা বুদ্ধদেব গুহর কিশোর সাহিত্যের এক বিশেষ চরিত্র ঋজুদা। কিশোর মনে সাহস, শুভ অশুভ, অন্যায়ের বিরুদ্ধে লড়াকু মনোভাব তৈরি করে এই চরিত্রটি। সাধারণ গ্রাম, পাহাড়, বনে বসবাসকারী মানুষের সম্পর্কে ভালোবাসা তৈরির জন্য এই চরিত্র নির্মিত হয়। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। এটি তোমাদের হলিস্টিক প্যাটার্নে তৈরি করা হয়েছে। তোমাদের যে এই প্রশ্নটাই হুবহু আসবে তার কোনো মানে নেই। তোমাদের এইটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নের প্যাটার্নটা বোঝার জন্য। তোমাদের যেই সেটগুলো এর আগে দিয়েছি এবং আগামীতে যেগুলো দেবো সেগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো এবং পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টে কোন সেট দরকার সেটা কমেন্টে জানাবে। কমেন্টে অবশ্যই তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলা লিখতে ভুলবে না। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।